আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৫। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টার স্বরে বলে উঠল, এর উল্টোটাও হতে পারে। যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় বেবাচাকা খেলেন মালিহা খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া বলে উঠল, কাল থেকে তোমার যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নিব আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নেব। এই কথার কোনো উত্তর বা দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, তানবীর মেয়ে এখনো খায়নি, একটু ডেকে আসবি, এখন খাবে কি না। তানবীর ঠিক আছে বলে উপরে গেল। আবির ও নিজের রুমে গেল। 5 মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃৎস্পন্দন বাড়তে লাগলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হতো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাঁ পাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটল মেঘের। সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে। আবির ম্যাগের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। ম্যাগের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাপালাপি সে বিদিষ্ট। দিশেহারা অবস্থা অষ্টাদশের। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পারছে না, মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিয়া খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন। কিরে, কি হলো তোর? দ্বিতীয়বার গোর কাটল মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কাপা কাপা গলায় বলল, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলার দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাপা কাপা হাতে গ্লাস নিয়ে ডকডক করে অর্ধেক গ্লাস পানি নিমিশে শেষ করে ফেলতে হয়। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করল না সে। এই জগতের সব কিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল। এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল অষ্টাদশী। কে বলতে পারে 2 দিন আগ পর্যন্ত আবিরের কোনো স্মৃতিই ছিল না ম্যাগের মনে, মস্তিষ্ক জোরে। হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো, আর রাগে কটমট করতো ম্যাগ। আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার ম্যাগের শীর্ণ বক্ষ ধরপড়িয়ে উঠছে। ছোটবেলায় যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সুছালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা এক কিশোরীর বক্ষপিঞ্জর এপর অপর করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল ম্যাগ। আবিরের চোখ তুলে তাকাতেই ম্যাগের মনোযোগ ঘুরে গেল। আবিরের তৃপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালা ফালা দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সহসা মুখ বিবর চুপসে গেছে আমসত্ত্বের ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর। এর মধ্যে মালিহা খান
ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠল, তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো, ছেলের সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলেই ধরতো, তাহলে পৃথিবীতে এতটা এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন, তাহলে আজ এত দূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব। আমার স্বপ্ন একান্তই আমার। আমি দুদিকেই সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। মালিয়া খান চিন্তিত স্বরে বলে উঠল, এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বে বাবা। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানবীর মাঝখান থেকে বলে উঠল, ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু। তুমি রিল্যাক্সে থাকতে পারো। মেয়া গতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয় তার। আতঙ্কিত হয়েই তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ গাড় গড়িয়ে তাকালো তানবীরের দিকে। অমনি মুখটা চুপসে গেল তানবীরের। করুণ স্বরে বলল, সরি ভাই। পিনপতন নীরবতা খাবার টেবিলে। কেউ কোনো কথা বলছে না। ম্যাগের মনটা সহসা খারাপ হয়ে গেল। তানবীর আবিরের একনিষ্ঠ ভক্ত। এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আবির গুরুগম্ভীর স্বরভাবে রাগী কথা কম বলে, কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানবীরকেই শেয়ার করে। এর থেকেও বেশি তানবীর ভালোবাসে আবিরকে। আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি, তানবীর তাই করবে। অবশ্য করবেই না বা কেন? সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানবীরের। পড়াশোনা তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বু এবং আব্বুকেও বলেছে কয়েকবার তাদের করা জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এই বাড়ির কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানবীর। ভালো মন্দ কথা শেষ করে তানবীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল, সেদিন রাজনীতি করতে চাস তাই তো? তানবীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে। আবির, তুই রাজনীতি কর, সমস্যা নাই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটা সহজ না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দলমত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পাচাটা স্বভাব যেন না হয়। তানবীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। আবির হেসে উত্তর দিয়েছিল, ওইসব আমি সামলে নিব। তুই আমায় কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি। সেদিন খুশিতে তানবীরের চোখ টলমল করছিল। আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদেই দিত ছেলেটা। সেদিনই ভাইকে কথা দিয়েছে, সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে, কি করা দরকার, কোনটা করলে ভালো হবে, সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানবীর। আজ সে ছাত্রলীগের সহসভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামী বছর মেয়র নির্বাচনের পর নতুন করে সভাপতি করা হবে, তাই তানবীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে। তানবীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকেই। কিন্তু আবিরের এক কথা, তানবীর রাজনীতিই করবে। আজ সন্ধ্যায় ও বাবা চাচার মুখের উপর বলেছিল তানবীরকে কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয়। তানবীরের জীবন আবির গাছের ন্যায়, যার ছায়ায় তানবীরের অবস্থান। ভাই ছাড়া তানবীর অসহায়। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। তানবীরও চলে গেছে, কিন্তু বসে আছে ম্যাগ। সে খাবার টেবিলে
সবার আগে এসেছিল, ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু তা আর হলো কই। আবিরের জীবনের কেউ আছে, এই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীর। ভাতের প্লেট আঙ্গুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল প্রেমে পড়ার আগেই, ব্রেকআপ হয়ে গেল। সি, তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক মন খারাপ করিস না, ছেলেটা ভালো না। মনে নেই তোকে ছোটবেলায় মেরেছিল, আজ তো হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, আর জীবনে রাজ করবি শুধু তুই। মালিয়া খান ম্যাগের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল, থাক তোর আর খেতে হবে না। এতে হুঁশ ফিরল ম্যাগের। ম্যাগ কিছু বলার আগেই খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি। বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহাম্মক বনে যায় ম্যাগ। মালিয়া খান বলে ওঠেন, এভাবে 14 ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। ম্যাগের ও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর, সে তো নিজেকে সান্ত্বনা দিতেই ব্যস্ত। হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে। মালিয়া খান ম্যাগকে ডেকে আবার বললেন, তোর কি পেট ভরেছে, নাকি নতুন করে খাবার দিব তোকে? আর খাবো না, এটুকু বলে রুমে চলে আসে ম্যাগ। পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার, চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতেই বেশি ওঠে আবিরের হাসি। বাইক এনে যখন হাসি মুখে বলছিল, কথাগুলো কানে ভেসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা, তাকানোর ধরন, রাগলে কুচকে ফেলা ঘন বুড়ো ধুলো, সবই যেন চোখের সামনে ভাসছে ম্যাগের। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে ম্যাগ, বুক ভেঙে আসে কষ্টে। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারো। এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে ম্যাগ। আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। মিম, আদি আর ম্যাগ দুষ্টামি আড্ডায় মাতিয়ে তুলছে ড্রয়িং রুম। যা রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরছে বলেই আবিরের দুই মা সরি আবির বাড়ি ফিরছে বলে আবিরের দুই মামা, দুই খালা, তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে। মিম আর ম্যাগের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষই চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কারো সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে, যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য। তানবীরের সকাল থেকে কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসের কাজ আছে, বিকালে ফিরবে বলে চলে গেছে। এই জন্য ম্যাগের কোনো ভয়ডর নেই, আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ উপরে করিডোর থেকে আবির ডাক দিল মাকে, আম্মু একটু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনার ও প্রয়োজন মনে করেনি সে। মালিয়া খান কপি করে মেঘকে ডাক দিলেন, কপিটা আবিরকে দিয়ে আয় তো মা। তৎক্ষণাৎ ম্যাগের মনে পড়ে গেল গত রাতের কথা। সহসা বলে উঠল, আমি কেন? মিম দিয়ে আসো। মালিয়া খান কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওরা নিলে ফেলে দিবে, তখন আরেক মুসিবতে পড়ব। বাড়িতে একটু পর মেহমান আসবে, জানা মা। ম্যাগ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে ম্যাগের, বুকের ভেতরে দুপুকটা বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজায় টোকা দিল ম্যাগ। আবির, দরজা খোলা আছে। কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কা দিয়ে ম্যাগ। আবির ল্যাপটপে কি যেন করছে, তাকিয়েও দেখলো না কে এসেছে। দেখতে পারছে না, হাত আরও বেশি কাঁপছে এখন, পায়ে একটুকু জোর পাচ্ছে না, ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে ম্যাগের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। ম্যাগের সেদিকে কোনো মনোযোগ নেই। তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটতে থাকে এদিক সেদিক। বডি স্পেস তীব্র ঘ্রাণে হুঁশে ফেরে ম্যাগ।
তার থেকে 1 ফুটের দূরত্বে দাঁড়িয়ে আছে আবির। আচমকা এইভাবে এসে দাঁড়ানো একটু ভ্যাবাচ্যাকা খেলো মেয়েটা। ম্যাগ একটু ঘুরে গেল নিজের উপর, জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে। সবেগে সুদূর হস্তে ম্যাগের কোনোই চেপে ধরল আবির। কড়া কণ্ঠে বলল, এদিকে তাকা। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ। চিবুক নেমে গলায় আটকালো, সারা শরীর কাঁপছে। শীতল স্বরের হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে, সাথে আবিরের শরীরের আরও বডি স্প্রের তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের। আবির পুরুকণ্ঠে বলল, কপিটা টেবিলে দিয়ে আসতে বলছিলাম, কথা কানে যায় না? এতটুকু বলেই ম্যাগ হেলে দুলে পড়ে যেতে নেয়। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি ম্যাগ। আবিরের চাউনিতে তীক্ষ্ণতা, গম্ভীর কণ্ঠে বলল, তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্যই ভুগবি নাই বা কেন? খাবার প্লেটে আঙ্গুল ঘুরালে কি আর শরীরে পুষ্টি হবে? প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল। ম্যাগের শরীর ঘামছে। কে বোঝাবে এই লোকটাকে, যাকে দেখলে অষ্টাদশীর সব শক্তি নিমিষেই মিলিয়ে যায় কোথায় যেন, যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত জ্ঞান মনোনিবেশ। আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবি নাকি দিয়ে আসবো? নিজেকে সামলে ম্যাগ বলল, পারবো। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় ম্যাগ। আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাঁটার পানে। ম্যাগ কোনো রকম নিজের রুম পর্যন্ত এসে এক দৌড়ে এসে খাটে শুয়ে পড়েছে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু করেছে। বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। মিম আদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে। আবির এক্কেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পরার অন্যান্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যান নামাজ পড়তে। ম্যাগের দেহ এখনও বিছানায় লেপ্টে আছে। বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে ম্যাগ ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে ম্যাগের ঘুম ভাঙে। মিম, আপু ও আপু উঠো, এখন ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে আসছে। আজানের পরে গেছে অনেকক্ষণ আগে, ওঠো, নামাজ পড়ে রেডি হও, আম্মু আমায় পাঠাইছে তোমারে ডাকতে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে। পাশের দেয়ালে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:15 বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে গেছিল 8:30-এ। 4 ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবিরের দেয়া একটা জামা পরে নিল ম্যাগ। বেগুনি রঙের গাউন, মোটামুটি গর্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষে রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হই হুল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনেরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে, স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্স 3য় বর্ষে পড়ছেন এখন। আবির ভাইয়ার মামাতো বোন। মালা আপুর একটা বড় আপু আছে, উনি মায়েশা। ওনার পড়াশোনা শেষ, জব করতেছেন এখন। 2 বোনেই এসেছেন, কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে আবির ভাইকে। বিষয়টা দেখে ম্যাগের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল
রাতের কথা। তানবীর ভাইয়া তে যে বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, মালা আপুই কি সেই কেউটা? ভাবতে বুক ভরে ওঠে কষ্টে। আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম সাকিব। উনি আবির ভাইয়ার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে। বিদেশে কেমন লাগে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতে হয়, এইসব। ম্যাঘ ধীর স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকায় সেদিকে, পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 জন ডাক শুরু করে, এই ম্যাঘ কেমন আছিস, এদিকে আয়। মিম ছুটে আসে ম্যাগের দিকে, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ, নজর না লাগে কারো। ম্যাগ মুচকি হাসলো। মিম ম্যাগকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ার দিকে। উপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখছে। এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথা টুপি, আহা কত মায়াবতী লাগছে। আবিরের হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলার ব্যস্ত হলো। বড়দের খাওয়ার শেষ। মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খুশগল্প করতে লাগে। খালামণিদের অনেক দিন পর দেখেছে। আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু তানবীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়েই দিয়েছে। তাই মামি আর খালাদের সাথে দেখা হয় না। মামা অবশ্যই মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারাদিনের ঘোরাঘুরির জন্য বলেছেন, শেষে সবাই সবাই নিজের, কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানেই কয়েক ঘন্টা। বিদায় বেলায় মালা আপুর আচরণের মাথায় রক্ত উঠে যায় ম্যাগের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন, গায়ে ডোলে পড়ার কি আছে, আশ্চর্য। মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো উপরে পড়ে যেত এই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে ম্যাগ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে আবির ও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন। মাঝখানে তানবীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে। পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছেন তাই বসার সময় হয়নি তার। ম্যাগ নিজের রুমের দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না। অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার। ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষার অনুরোধ রইল।